আমার বাসার ঠিকানা তুমি কোথায় পেলে? মন দিয়ে খুঁজলে সব কিছু পাওয়া যায়। তুমি কি একটু নিচে আসবে? তোমার সঙ্গে 10 মিনিট কথা বলতে চাই। আজ আমার শরীরটা ভালো না। তাছাড়া তুমি কেন আমার সঙ্গে কথা বলতে এসেছো? তোমার সঙ্গে তো আমার বলার মতো কিছুই নেই, কিন্তু আমার আছে। আমার অনেক কিছু বলার আছে। একটু নিচে আসবে প্লিজ? তুমি কি তোমার আমার ছবি কাউকে দিয়েছো? মানে ছবি কাকে ছবি দেব? সত্যি করে বলো, তোমার আর আমার একসঙ্গে তোলা ছবি কাউকে দিয়েছো কিনা? না তো? ঠিক আছে, ফোন রাখছি। নিচে কখন আসবে? যাবো না। আমি তো অপেক্ষা করছি। আমি কি অপেক্ষা করতে বলছি? এত রেগে আছো কেন? তুমি তো এরকম ছিলে না অবন্তী। ও কল আমি কেটে দিলাম। ভয়ে জড়সড় হয়ে গেল সমস্ত শরীর। দরজা বন্ধ করে বসে রইলাম। পেটের ব্যথা বাড়তে লাগলো। ব্লিডিং হচ্ছে এখনো। মাথা যে পরিমাণ ব্যথা করে মনে হয় সব কিছু ঘুরছে। মনে মনে প্রাণপণে তামান্না আপুর অপেক্ষা করতে লাগলাম। রাবুর কাছে আবারও কল দিলাম। এবার রিসিভ করলো। আমি বললাম, কল ধরছিস না কেন? কি বলবি একটু তাড়াতাড়ি বল। শাশুড়ি আছে, তিনি আমাকে তোর সাথে কথা বলতে নিষেধ করেছে। বাসায় গতকাল থেকে অনেক ঝামেলা হয়েছে রে। কিসের ঝামেলা? তেমন কিছু না, তুই চিন্তা করিস না, টগর ভাই সব ঠিক করে দেবে। আপাতত নিশ্চিন্তে থাক। আমার প্রচুর ব্লিডিং হচ্ছে রাবু। পেটের যন্ত্রণা মনে হচ্ছে মরে যাব। টগর ভাইয়ের নাম্বার তো বন্ধ, তাহলে কিভাবে যোগাযোগ করব? আচ্ছা, আমাকে ডাকছে, আমি তোকে কিছুক্ষণ পর ছাদে গিয়ে কল দেব। আমাকে কিছু বলার সুযোগ দিল না। 5:30টার দিকে তামান্না আপু এলো। ফ্রেশ হয়ে রুমে এসে বলল, ওই লোকটা এখনো আছে, গলির মধ্যে হাঁটছে আর কেমন যেন করছে। ঘটনা কি অবন্তী? আমি তামান্না আপুর কাছে সব কিছু বললাম। সব শুনে তিনি শান্ত হয়ে বসে রইলেন। তুমি তো ভালোই বিপদে পড়েছ। জানি না এরকম কেন হচ্ছে আমার সঙ্গে। আমি কি এমন করেছি যার কারণে দোষ না করেও মরতে যাচ্ছি? মরবি কেন? ছি ছি। তবে আমার মনে হয় এই মুহূর্তে আমাদের পুলিশের সাহায্য নেওয়া দরকার, অথবা কোনো গোয়েন্দা। কিন্তু কিভাবে? আর পুলিশের কাছে কিভাবে কি বলবো? এখানে তো কোনো প্রমাণ নেই যেগুলো দিয়ে কারো বিরুদ্ধে মামলা করব। এখানে সবাই অপরিচিত, কাকে দোষ দেব? তাহলে গোয়েন্দাদের সাহায্য নিতে হবে। কোথায় পাবো? আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি আমার এক বন্ধুকে কল দিয়ে জিজ্ঞেস করি। তামান্না আপু কাকে যেন কল দিলেন, তারপরে একটা ইমেল ঠিকানা লিখে নিলেন। আমার কাছে ঠিকানা দিয়ে বলেন, এই ঘটনার সঙ্গে যা কিছু আছে সবটা লিখে এই ঠিকানার ইমেল করে পাঠিয়ে দাও। গোয়েন্দা সাজু ভাইয়ের ইমেল এটা। তিনি যদি ঢাকায় থাকেন তাহলে অবশ্যই তোমার সাহায্য করবেন, যদি ঢাকার বাইরে হয় তাহলে তিনি চলে আসবে। আমার বন্ধু তো বলল যে সাজু ভাই সবসময় চেষ্টা করে বিপদে পড়া নিরাপদ মানুষদের রক্ষা করতে। তারপর থেকে আমি আমার পেট ব্যথা নিয়ে লিখতে শুরু করি। যেহেতু আমার সাবেক হাজবেন্ড এই ঘটনার সঙ্গে জড়িত বলে মনে হচ্ছে, এই ঘটনার সঙ্গে জড়িত বলে মনে হচ্ছে, তাই আমার ডিভোর্সের শুরু থেকে আপনাকে লিখে দিলাম। আপনার কাছে আমার অনুরোধ, আমাকে সাহায্য করুন। আর কিছু জানতে হলে এ নাম্বারে কল দিতে পারেন। আমি আপনার সাহায্যের জন্য অপেক্ষা করছি। বিনত অনুরোধে নুসাইবা জান্নাত অবন্তী। তারাবি নামাজ পড়ে বের হয়ে মোবাইল হাতে নিয়ে ডাটা চালু করি। ইমেল নোটিফিকেশন পায় সাজু ভাই। উত্তরা 7 নাম্বার সেক্টরের পার্কের পাশের মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে। সাজুর সঙ্গে রয়েছে কিবরিয়া। সাজু ভাই যখন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা কর, তখন কিবরিয়া ছিল তাদের সঙ্গে। খুব ভালো বন্ধু না হলে বন্ধু হিসেবে পরিচিত। এতক্ষণ ধরে কিবরিয়া ইমেল পড়ছিল আর সাজু ভাই তার বসে বসে শুনছিল। তারা এখন আছে 7 নাম্বার সেক্টরের 19 নাম্বার রোডে। কিবরিয়া বলল, বেশ জটিল মনে হচ্ছে সাজু। তোমার কাছে জটিল মনে হয়, কিন্তু আমার কাছে তো শুধু একটা বিষয় খটকা আছে, তাছাড়া আর কোনো সমস্যা নেই। কী রকম? অবন্তীর বর্ণনা অনুযায়ী টগর সম্ভবত সেই চক্রের হাতে বন্দি আছে, কিন্তু টগরকে বন্দি রেখে তারা কি করবে সেটা একটু খটকা। তাছাড়া আর সব পরিষ্কার। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না তাই না? না, কারণ অবন্তীর সাবেক হাজবেন্ড কিভাবে তার বর্তমানের ঠিকানা পেয়ে গেল? জানতে হলে রাস্তায় 6 নাম্বার ওপারের সেক্টরের মধ্যে যেতে হবে, অবন্তীর বান্ধবীর বাসায়। রাত 10টা বেজে গেছে। সমস্যা নিয়ে চলে গিয়ে দেখি কি অবস্থা। আর একটা প্রশ্ন আছে, কি তামান্না নামের মেয়েটার কাছে যে লোকটা ছবি দেখেছে জিজ্ঞেস করছে, তিনিই মনে হয় অবন্তীর স্বামী ছিল, তাই না? হা হা, মাথা মোটা নাকি তুমি? কেন? তামান্নাকে যে ছবি দেখানো হয়েছে সেখানে তার স্বামীর ছবি ছিল। তাহলে সেই লোকটা যদি তার স্বামী হয়ে থাকে, তবে ছবির লোকটা আর জিজ্ঞেস করার লোকটা একই ব্যক্তি হয়, তাই না? হ্যাঁ,
তো যদি অবন্তীর স্বামী হতেন তাহলে তামান্না তো বুঝতে পারতেন ছবির লোকটা আর জিজ্ঞেস করার লোকটা এক, আর সেটা অবন্তীকে বলতো। বুঝলাম। অবন্তীর নাম্বারে কল দাও কিবরিয়া। অবন্তী রিসিভ করার সময় সাজুর কাছে মোবাইল দিয়ে দিল সে। হ্যালো, অবন্তী বলছেন? জি। আপনি কি সাজু ভাই? কিভাবে বুঝলেন? অনুমান করে। আমার মনে হচ্ছিল আপনি কল দেবেন। সত্যি বলতে আমি আপনার কলের জন্যই অপেক্ষা করছি। আপনার বান্ধবী রাবুর বাসার ঠিকানা দিতে হবে। আমি তার সঙ্গে কথা বলতে চাই। ভাইয়া, ওর বাসায় একটু ঝামেলা হচ্ছে, তাই আমি ওকে আর এইসবের মধ্যে জড়াতে চাই না। কিন্তু আমার তো দরকার আছে। সোহেল সাহেব, মানে আপনার সাবেক হাজব্যান্ডের সন্ধান ওর অপরাধের চক্র কিভাবে পেয়েছে জানেন? কিভাবে? আপনার বান্ধবীর মাধ্যমে। কিন্তু সোহাগের ঠিকানা এনে তাকে এসবে জানানো হবে কেন? কারণ আপনার দুর্বলতা ছিল তার প্রতি, সেজন্য তাকে ব্যবহার করা হচ্ছে। আমি আপনাকে পরে সব কিছু বুঝিয়ে বলবো। এখন ঠিকানা দেন। অবন্তীর ঠিকানা দিয়ে দিল। সাজু ভাই বলেন, আপনার পেটের ব্যথা কমেছে? একটু কমেছে। বাসের ভেতরে বসে কথিক যে লোকটা আপনার ব্যাগ থেকে ড্রাগস নিয়ে গেছে, সেই লোকটারও নাম্বার আমাকে দেন। ফোন প্যাকেট রেখে বাইক নিয়ে রওনা দিল সাজু ভাই ও কিবরিয়া। রাতের সিন্ধ বাতাস আর ব্যস্ত শহরের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে দুজন। কিবরিয়া বলল, আমার কাছে বেড়াতে এসেও তুমি নতুন কাজে জড়িয়ে গেলে, তাই না বন্ধু? হ্যাঁ, কাকতালীয়। যদি গ্রামের বাড়িতে থাকতাম বা অন্য কোনো শহর, তাহলে একদিন লেগে যেত উত্তরাস। অবন্তী ও তামান্না নিজেদের রুমে দরজা বন্ধ করে বসে আছে। বাইরে মূল দরজার কলিং বেলের শব্দ যাচ্ছে। পাশের রুম থেকে ওরা কেউ একজন দরজা খুলে দিচ্ছে, সেটা বোঝা যাচ্ছে। একটু পর অবন্তীদের দরজা ঢোকা দিল। বাড়ির মালিকের স্ত্রীর কণ্ঠ শুনে তামান্না বলল, এত রাতে আপা কেন এলো? দরজা খুলে দিতে বাসায় প্রবেশ করলেন বাড়ির মালিকের স্ত্রী। তিনি অবন্তীকে বললেন, টগরের সঙ্গে তোমার শেষ কথা কখন হয়েছিল? এই বাড়িতে দিয়ে যাওয়ার পর আর কথা হয়নি। শুনলাম টগর নাকি মারা গেছে। তীরমুখী ব্রিজের নিচে নাকি ওর লাশ পাওয়া গেছে।